মেডিকেলের স্পেশাল পদার্থবিজ্ঞান ক্লাস তোমাদের স্বাগতম। তো আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। তো প্রথমেই প্রত্যেকটা ক্লাসের মতো আমি একটু জানতে চাইবো তোমরা কোন কলেজ থেকে আমার ভিডিওটা দেখতেছো, আজকের ক্লাসটা কে কে কোন কলেজ থেকে দেখতেছো। প্লিজ সবাই সবার কলেজের নামটা একটু কমেন্টে মেনশন করো এবং কে কোন জায়গা থেকে দেখতেছো এটা একটু মেনশন করো। আমরা কিছুক্ষণের মধ্যে মেইন ক্লাসটা শুরু করব এবং আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রশ্নের ময়না তদন্ত করব যে তুমি কিভাবে পড়লে মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এর মধ্যে পদার্থবিজ্ঞানে 20 এর মধ্যে 20 নম্বর পাবে, সেই টেকনিকগুলো আজকে আমি হাতে কলমে তোমাদেরকে শিখাই দেব। ক্লাসের সাথে থাকো, যদি এই অনুযায়ী চলতে পারো খুব বেশি কঠিন না মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এ 20 পাওয়া। সুতরাং মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এ 20 পাওয়ার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা তোমাদের ওয়ালে শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে এবং তারা যখন এই ক্লাস থেকে উপকৃত হবে তোমার লাইভ শেয়ার করার কারণে তারা তোমার জন্য মন খুলে দোয়া করবে। আর এই কারণেই কিন্তু পেয়ে যেতে পারো এই দোয়ার কল্যাণে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল পরীক্ষাতে চান্স পেতে পারো অথবা এইচএসসি তে গোল্ডেন প্লাস পেতে পারো। কার দোয়া কখন কাজে লাগে সেটা তো আর বলা যায় না। তো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো এটা একটু জানাও তো দেখি, কারণ আমাদের ভালো থাকাটা অনেক বেশি জরুরি। আচ্ছা তাহলে আমরা শুরু করব। তো আমাদের সাথে অলরেডি অনেকেই এসে জয়েন করেছে। মোহাম্মদ আল জাকারিয়া আছে সরকারি বিজ্ঞান কলেজ থেকে, তারপরে আছে রনি জয়েন করেছে নওগাঁ সরকারি কলেজ থেকে। আমাদের সাথে আরো আছে অরাইজা সেটিবা টাঙ্গাইল থেকে গভর্নমেন্ট কুমুদিনী কলেজ। তারপর আরো তোমরা যারা জয়েন করেছো তোমরা একটু ধামধাম করে কমেন্ট করে ফেলো যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে আপনাকে দেখতেছি, দেখি আমার সাথে কোন কোন এলাকার ছোট ভাই বোন বেশি আছে। কারণ ভবিষ্যতে যদি কখনো কোথাও বেড়াতে যাই এই ছোট ভাই বোনদেরকে তো খুঁজে নিতে হবে, তাই না? তো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের মধ্যে, তাহলে কিন্তু তারাও এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারবে। এবং আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার ময়না তদন্ত করব, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের পোস্টমর্টেম করব যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কি প্রশ্ন হয়, আদৌ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ পদার্থবিজ্ঞান পড়া লাগে কিনা, বা পড়া লাগলেও কতটুকু পড়া লাগে, কতটুকু পড়লে আমি 20 এ 20 পাবো, মেডিকেলের জন্য কি কি পড়া এনাফ, হ্যাঁ আমি থিওরি কি সব পড়বো কিনা, আর সব থিওরি ইম্পর্টেন্ট কিনা, বা কোনগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো আমাদের সাথে নিলয় দেবনাথ আছে, আরিয়ান আরিফা আছে আমাদের সাথে বরাবরের মতো, আমাদের সাথে এসআর সাইফ আছে এই জায়গায়। এবং তোমরা প্রত্যেকেই ক্লাস শুরু করো। তোমাদের মধ্যে যাদের 1 নম্বর টার্গেট মেডিকেল তারা একটু কমেন্টে জানাও যে কি জানি বলে ডু অর ডাই মেডিকেল, এরকম কারা আছে যে আমি ডু অর ডাই মেডিকেলে চান্স পেতেই হবে, দেখি তাদেরকে একটু দেখি। আচ্ছা আমরা শুরু করি মেডিকেল ভর্তি পরীক্ষা। আমরা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়? তোমাকে পরীক্ষা দিতে হয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ ইংলিশ আর জিকে। আজকে কি আমরা কেমিস্ট্রি পড়বো? নো, আমি কেমিস্ট্রি সিও জানি না। বায়োলজি কেমন এটা আমি জীবনে কখনো দেখি নাই। ইংলিশ বুঝি না, জেনারেল নলেজ এটা জানতেও চাই না। আমাদের আজকের আলোচনার বিষয় শুধুমাত্র ফিজিক্স। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার শুধুমাত্র ফিজিক্সটাই বুঝি। এবং তুমি খেয়াল করো মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে ফিজিক্স পড়তে হয় 20 নম্বর, 20 নম্বরে উত্তর করতে হয়। এবং তুমি যদি একটু টেকনিক্যাল হও, খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন নাই, একটু টেকনিক্যাল হইলে তুমি একদম পড়াশোনা না করে এই 20 এর মধ্যে 20 নম্বর পেতে পারো। এবং আমি তোমাকে আরো একটা জিনিস বলতেছি, তুমি যদি আমার আজকের ক্লাসটা করো তাও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 10 নম্বর পাবে, ফিজিক্সে 10 নম্বর পাবে শুধুমাত্র আমার আজকের ক্লাসটা করলে। ক্লিয়ার? তাহলে টেনশনের কোনো কারণ নাই যে ফিজিক্স ভর্তি পরীক্ষায় 20 নম্বরের পরীক্ষা। এখন
এই 20 নম্বরের জন্য আমাদের ফিজিক্স সিলেবাসটা যদি 100% হয় তাহলে এই 20 নম্বর পাওয়ার জন্য কত পার্সেন্ট পড়া পড়তে হবে তোমার জানো? এই 20 নম্বর পাওয়ার জন্য আমার ফিজিক্স বইটা যদি 100% হয় তাহলে এই 100% এর 10% পড়া যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এ 20ই পাবে। অনেকে আমরা কি করি, মেডিকেল ফিজিক্স পড়ার সময় একদম সব পড়ে ফেলি, এখন সব পড়তে গিয়ে তো আমাদের সব ইনফরমেশন মাথায় থাকে না, এই কারণে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা পদার্থবিজ্ঞানে খারাপ করি। তাহলে আমরা প্রথমে বুঝবো যে মেডিকেলে এই 10% সিলেবাস কোন অংশটুকু, এই 10% সিলেবাস কোন অংশটুকু আমরা আজকে এই 10% সিলেবাসই ফাইন্ড আউট করার চেষ্টা করব। খেয়াল করো, তাহলে আমরা আজকে করব প্রশ্নের ময়না তদন্ত। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমীকরণ। সমীকরণ বলতে কোন সমীকরণ? আমরা যে অঙ্ক করার সময় যে সমীকরণগুলো ব্যবহার করি সেই সমীকরণ। এই সমীকরণ যদি বুঝতে পারো তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এর মধ্যে মিনিমাম 10 নম্বর পাবে, অর্থাৎ 50% নম্বর পাবে, এটা 100% নিশ্চিত। আমি আবারও বলতেছি, তুমি যদি সমীকরণটা ভালো করে বোঝো তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 এর মধ্যে 10 নম্বর পাবে, এটা 100% নিশ্চিত। তাহলে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এই সমীকরণ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। তো সমীকরণ থেকে তুমি যে যে প্রশ্নগুলোর উত্তর করতে পারবা, শুরুতেই সংজ্ঞা। খেয়াল করো, তুমি একটা সমীকরণ থেকে যে কোনো কিছুর সংজ্ঞা দিতে পারবে। 2 নম্বরে তোমার যেটা সেটা হচ্ছে একটা সমীকরণ থেকে ওই রাশির মাত্রা বের করা সম্ভব। 3 নম্বর, ওই সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে একক সম্পর্কে 100% প্রত্যেকটা তথ্য বের করা সম্ভব। কি কি? 1 নম্বর হলো সকল ধরনের একক, আমরা এটা বের করতে পারবো এককের। তারপরে এককের সংজ্ঞা, তারপরে এক একক বলতে কি বোঝায়। এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলি, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের এইচএসসি ভর্তি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার জ্ঞানমূলক অংশ এবং অনুধাবনমূলক অংশের জন্য অনেক হেল্পফুল হবে। যে এইচএসসি জ্ঞান অনুধাবন এটার জন্য হেল্পফুল হবে। এরপরে তোমাকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কের মধ্যে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, আরেকটা হচ্ছে আনুপাতিক ফর্মুলা। 2 ধরনের অঙ্ক, আর কোনো অঙ্ক করতে হয় না এখানে। তারপরে এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা দিতে পারবো সেটা হলো উদাহরণ। আমরা যদি এই সমীকরণের 1 2 3 4 5 6 এই 6টা ক্যাটাগরি বুঝি তাহলে 20 নম্বরের মধ্যে 10 নম্বর তোমাকে কেউ আটকাইতে পারবে না। এবার আমরা এই 6টা ক্যাটাগরি পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করব এবং দেখব কিভাবে আমাদের সমীকরণটা জানলেই আমরা এই 6 ধরনের প্রশ্নের উত্তর করতে পারি। তার মানে এই 6 ধরনের প্রশ্নের কোনোটাই আমাকে ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে না, আমরা সব সমীকরণ দিয়ে বলতে পারবো। তাহলে শুরুতে আমি যেটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সংজ্ঞা। দেখো, সংজ্ঞা দেওয়ার নিয়মটা কি? সংজ্ঞা দেওয়ার নিয়মটা হচ্ছে নিচেরটা হবে 1 আর এককের সংজ্ঞা দিতে গেলে একক নিচেও 1 উপরেও 1। দেখো, আমাদের ক্লাস যে কয়জন করতেছো তো আমি জানি তোমরা প্রত্যেককেই সংজ্ঞা মুখস্থ করো, আমি জানি সেটা ম্যাক্সিমামই করো,
কিন্তু তুমি দেখবা কোনো সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি সমীকরণ জানো তাহলে তোমাকে কোনো সংজ্ঞাই মুখস্থ করতে হবে না। তাহলে খেয়াল করো, আমি শুরুতে চিন্তা করি, আমি বলতে চাই যে হচ্ছে ক্ষমতা সমান কত? ক্ষমতা বলো, ক্ষমতা সমান কত? ক্ষমতা। তাহলে আমি ক্ষমতার সংজ্ঞা দিতে চাই, তাহলে ক্ষমতার যে কোনো একটা রাশি বলো তুমি। তাহলে ক্ষমতার রাশিটা কি? P = W/T। তাহলে আমি যদি ক্ষমতার সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলবো? সংজ্ঞা দিতে গেলে আমাকে নিচেরটাকে 1 বানাইতে হবে। নিচেরটাকে কত বানাইতে হবে? 1। তাহলে আমি কি বলবো? নিচেরটা 1, এখানে নিচেরটা কি? সময়। তাহলে কেমন সময়? একক সময়। তাহলে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। বলো সংজ্ঞাটা কি হবে তাহলে? একক সময়ে, এটা কিন্তু 1 না, তাহলে এটা শুধু আমি নামটা বলবো। একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। তাহলে ধরো আমি এখন চাপের সংজ্ঞা দিতে চাই, চাপের সংজ্ঞা। তাহলে আমি যার সংজ্ঞা দিতে চাই আমার সেটার একটা কি লাগবে? সমীকরণ। তাহলে চাপের সমীকরণটা কি? P = F/A। তাহলে আমাদের নিয়মটা কি? সংজ্ঞা দিতে গেলে নিচেরটাকে কি বানাইতে হবে? একক। নিচেরটা হবে একক, আর এইটা হবে যেটা আছে তাই। তাহলে সংজ্ঞাটা কি হবে বলো? একক সময়ে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত F ফোর্স বল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। যেমন আমি কার সংজ্ঞা দিতে চাই? আমি সংজ্ঞা দিতে চাই, ধরো পৃষ্ঠটান। পৃষ্ঠটান, তাহলে পৃষ্ঠটান T সমান কত? F/L। তাহলে এখানে L টা ছিল তরল তলের দৈর্ঘ্য। তাহলে তরল তলের প্রতি একক দৈর্ঘ্যে, কারণ সংজ্ঞা দিতে গেলে নিচেরটাকে কি বলতে হবে? 1। তার মানে কি? কেমন দৈর্ঘ্য? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। কেমন দৈর্ঘ্য? তরল তলের প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে পৃষ্ঠটান বলে। তাহলে এই রিলেটেড যত সমীকরণ আছে তোমরা সংজ্ঞা দিতে পারবে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এখন সংজ্ঞা দিতে পারবে কিনা। আর যারা কোপাকুপি ক্লাস করতে চাও, আজকে কিন্তু সেই ক্লাসও আছে। আজকে ঠিক রাত 10টার সময়, মানে আমরা এই ক্লাসটা শেষ করার পরে তোমাদের দ্বিপদী বিস্তৃতির উপর কোপাকুপি ক্লাস হবে। ওই ক্লাসে আমরা শুধুমাত্র কোপাবো। খেয়াল করো। তাহলে আশা করি তোমরা সংজ্ঞা দিতে পারবে। সাকিব বলছে হ্যাঁ ভাই পারবো। তোমরা একটু আমাকে জানাও কারা কারা সংজ্ঞা দিতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের সংজ্ঞা হয়ে গেল। এবার দেখো তোমাকে বলতে পারে তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে এই জায়গায় তোমাকে বলতে পারে 20 ওয়াট বলতে কি বুঝো? কি বুঝো? এটা তোমাদের উদাহরণমূলক প্রশ্ন আসতে পারে। তো যখন আমি 50 এককের সংজ্ঞা দেব, 50 একক, তখন নিচেরটা 1 আর উপরেরটা 50, উপরে 50। তাহলে 20 একক মানে কি? নিচে 1 উপরে 20। 30 একক মানে কি? নিচে 1 উপরে 30। তাহলে বলো 20 ওয়াট বলতে কি বুঝবো? 1 সেকেন্ডে, খেয়াল করো, 1 সেকেন্ডে 20 জুল কাজ করলে ওই যন্ত্রের ক্ষমতা 20 ওয়াট, তাই না? তাহলে আমি যদি বলি 200 ওয়াট বলতে কি বুঝো? নিচেরটা 1, উপরেরটা কত? 200। 1 সেকেন্ডে 200 জুল কাজ করলে তার ক্ষমতা হচ্ছে 200 ওয়াট। এখন 1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। খেয়াল করো, তার মানে কি 1 সেকেন্ডে 746 জুল কাজ করলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলে বা 746 ওয়াট বলে।
এখন আমরা চাপের এককটা কি জানি? প্যাসকেল। এখন স্বাভাবিক বায়ু চাপ কত? 101 325। তাহলে আমি যদি বলি 101 325 প্যাসকেল বলতে কি বুঝো? দেখো তাহলে কি বলবা? 101 325 প্যাসকেল বলতে কি বুঝো? তাহলে নিচেরটাকে কি বলতে হবে? 1, আর উপরেরটাকে কি বলতে হবে? 101 325। তাহলে আমরা কি বলবো? 1 বর্গমিটার। ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফলে 101 325 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে তার চাপকে 101 325 প্যাসকেল বলে। ওয়াও, তাহলে দেখি তোমরা সবাই বুঝতেছো কিনা, তোমাদের একটু কমেন্টগুলো দেখা দরকার। মোহাম্মদ আল জাকারিয়া বলছে ভাইয়া তুমি পারবে, মিজানুর রহমানও পারবে, আকাশ কুমার কুন্ডুও বলছে পারবে, নিধি বলছে হ্যাঁ পারবে, সুপ্তপালও পারবে। সুপ্তপাল আই লাভ ইউ সুপ্ত। মোহাম্মদ মইনুল ইসলাম বলবে পারবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো একজন প্রশ্ন করছে যে 101 325 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার? আমরা জানি 101 325 প্যাসকেল তাহলে সমান হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে 101 আমি যদি কিলো প্যাসকেল নিতে চাই, কিলো মানে কি? 1000 দ্বারা ভাগ। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কোথায় 3 ঘর বামে দশমিক আসবে। 101.325 কিলো প্যাসকেল সমান 1 অ্যাটমসফিয়ার। তো তোমার প্রশ্নটা হচ্ছে 100 কিলো প্যাসকেল সমান কত? তাহলে 1 কিলো প্যাসকেল সমান কত? তাহলে 1 কিলো প্যাসকেল 1 কিলো প্যাসকেল সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 101 325 অ্যাটমসফিয়ার। তাহলে 100 কিলো প্যাসকেল সমান হবে ইনটু 100 অ্যাটমসফিয়ার। তো এবার খেয়াল করো, তাহলে আমরা দেখো সংজ্ঞা দেওয়া শিখে গেছি, 50 এককের সংজ্ঞা দেওয়া শিখে গেছি। এবার আমরা এককের সংজ্ঞা দেব। তাহলে এককের সংজ্ঞা কি? তাহলে আমি যদি বলি 1 ওয়াট বলতে কি বুঝো? 1 ওয়াট বলতে কি বুঝো? তাহলে এককের সংজ্ঞা দিতে গেলে কি বলতে হবে? নিচেও 1 উপরেও 1। তাহলে 1 ওয়াট আমরা কাকে বলবো? 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলে। আমি আবার বলতেছি, মানে যখন তুমি এককের সংজ্ঞা দিবা তখন সব 1। তাহলে এই যে 1 সেকেন্ডে, তার মানে এটাও 1, এটাও 1, এটাও 1। 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলে। তাহলে আমি যদি বলি 1 নিউটন মিটার ইনভার্স 2 বলতে কি বুঝো? বা 1 প্যাসকেল বলতে কি বুঝো? হ্যাঁ, তা তোমাকে কি বলতে হবে বলো? 1 বর্গমিটার, মানে এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে তার চাপকে 1 প্যাসকেল বলে। আমি আবার বলতেছি, এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে আমি যখন পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে 1 নিউটন পার মিটার কাকে বলবো? তাহলে 1 নিউটন পার মিটার বলবো 1 মিটার দৈর্ঘ্যের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে তার পৃষ্ঠটানকে 1 নিউটন পার মিটার বলে। তাহলে দেখো ভাইয়া, তোমার কোনো সংজ্ঞাই মুখস্থ করার দরকার নাই, বইয়ে কোনো সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। শুধুমাত্র তুমি এই 3টা লাইন যদি মাথায় রাখতে পারো, যদি তুমি সংজ্ঞা দাও তাহলে নিচেরটা হবে 1, এককের সংজ্ঞা দিলে সবগুলাই 1, আর 50 এককের সংজ্ঞা দিলে উপরেরটা হবে 50। তাহলে এটা জানা লাগলে তাহলে আমাদের সংজ্ঞা নিয়ে যে ঝামেলাটা ছিল, তাহলে সংজ্ঞাটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা 6 ক্যাটাগরির একটা ক্যাটাগরি বুঝে ফেললাম। এবার আমরা 2 নম্বর ক্যাটাগরিতে যাব, মাত্রা।
আচ্ছা, এবার মাত্রা। তুমি পৃথিবীতে কোন রাশির মাত্রা মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি শুধুমাত্র তিনটা রাশি শিখবা। কয়টা রাশি? তিনটা। কি কি? দৈর্ঘ্য, খুব ভালো করে বুঝিও, ভর, সময়। এই তিনটা রাশি মাত্রা তুমি শিখলে, একক শিখলে, পৃথিবীর কোন রাশির মাত্রা একক তোমাকে মুখস্থ করতে হবে না। আমার সাথে একটু থাকো। দৈর্ঘ্য, ভর, সময় বুঝিও। এবার দৈর্ঘ্য বলতে আসলে কি শুধুমাত্র আমি দৈর্ঘ্যকে বুঝবো? না, দৈর্ঘ্যের মতো আর কি কি আছে? দৈর্ঘ্য মানে এরকম কিছু একটা জিনিস, তাহলে এরকম আর কি কি আছে? তার দৈর্ঘ্য থাকা যে কথা, ব্যাসার্ধ, তারপর দূরত্ব, হ্যাঁ, সরণ, উচ্চতা, এগুলো কিন্তু সবই দৈর্ঘ্য, এগুলো সব দৈর্ঘ্য। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। লেন্থ যেটা ইংরেজি তার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ভরের ইংরেজি কি? মাস। মাস যেটা ইংরেজি তার ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সময়ের ইংরেজি কি? সেক। টাইম যেটা ইংরেজি তার ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রকাশ বুঝলাম। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বুঝবো, মাত্রা। মাত্রা কি আমি মুখস্থ করব? নেভার। যেটা দিয়ে প্রকাশ করা হয় তার বড় হাতেরটাই তার মাত্রা। আমি আবারো রিপিট করতেছি, যা দিয়ে প্রকাশ করা হয় তার বড় হাতেরটাই তার মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হবে? ক্যাপিটাল এল। ভরের মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। সময়ের মাত্রা কি হবে? ক্যাপিটাল টি। কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এবার তুমি যে জিনিসটা মাথায় রাখো, একক। একক মাত্রা জিনিসটা হলো ফিক্সড, এটার চরিত্র ঠিক আছে। বল, কার চরিত্রে ঠিক আছে? মাত্রার চরিত্রে ঠিক আছে। দুনিয়া এদিক সেদিক হয়ে যেতে পারে, একটা রাশির মাত্রা কখনো চেঞ্জ হবে না। তাহলে একটা রাশির বৈশিষ্ট্য প্রকাশ করে কে? তার মাত্রা না একক? মাত্রা। কারণ মাত্রা ফিক্সড, মাত্রার চরিত্র ফিক্সড, মাত্রা কখনো চেঞ্জ হয় না। কিন্তু একক, এসআই এককে একটা, সিজিএস এককে একটা, এফপিএস এককে একটা, তুমি আবিষ্কার করবে আরেকটা। তার মানে একক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, মানে হচ্ছে পদ্ধতি চেঞ্জ হলে পরিবর্তিত হয়। তাহলে আমাদের এককের অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে যেটা আমরা ব্যবহার করি সেটা হলো এসআই, এককের আন্তর্জাতিক পদ্ধতি, তাই না? এটার আরেকটা রূপ হলো এম কে এস। এটা ছাড়া আরো পদ্ধতি আছে সিজিএস, এটা ছাড়া আরো পদ্ধতি আছে এফপিএস। খেয়াল করো, এসআই পদ্ধতিটা কি? এম, তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কে থেকে লিখতেছি কেজি, আর সময়ের একক এই যে এস থেকে লিখতেছি সেকেন্ড। দেখো এবার সিজিএস পদ্ধতি, তাহলে দৈর্ঘ্যের একক বুঝিও, এই সি থেকে লিখতেছি সেন্টিমিটার, এই জায়গায় জি থেকে লিখতেছি গ্রাম, তারপরে এস থেকে লিখতেছি সেকেন্ড। এবার আসি এফপিএস পদ্ধতি, তাহলে দৈর্ঘ্যের একক এফ থেকে লিখতেছি ফুট, পি থেকে লিখতেছি পাউন্ড, পাউন্ডকে আমরা যে নামে রাখি সেটা হলো আইবি, আর টি এই যে এস থেকে লিখতেছি সেকেন্ড। তার মানে সময়ের একক সব পদ্ধতিতে একই। শুধুমাত্র কি এই তিন ধরনের একক আছে? না, তুমি আজকে নতুন আরেকটা পদ্ধতি বের করে সেটা তোমার নামে হইতে পারে, যে রোকন ভাইয়ের ভাই পদ্ধতি। হ্যাঁ, সেই পদ্ধতির নাম কি হবে? রোকন ভাইয়ের ভাই পদ্ধতি, এটাও হইতে পারে। সেই পদ্ধতিতে হইলো দেখা গেল যে হচ্ছে দৈর্ঘ্যের একক কোপাকুপি, আর এটার একক ধরো যে হচ্ছে মাল ঘুরিয়ে, এটার একক দিলা মাল উড়িয়ে, হইতেও পারে। তো আমাদের এই তিনটা রাশি হয়ে গেল। এবার তুমি কার মাত্রা বের করতে চাও বলো? কার মাত্রা বের করবা? সাপোজ আমি মাত্রা বের করব হলো বলের, বুঝিও, বলের মাত্রা বের করব, বলের মাত্রা। কোনো সমস্যা নাই। আমি বল আছে, আমরা কি করতেছি? সমীকরণ। তাহলে বল আছে এমন একটা সমীকরণ চিন্তা করো, যে কোনো সমীকরণ। আমি সাপোজ F = ma, খুব ভালো করে বুঝিও,
এখানে m দ্বারা কি বুঝাইছে শোনো আমি এই নিচে শুধুমাত্রই মাত্রা বসাবো নিচে আমি একক বসাইতে পারবো না একক যদি ব্যবহার করতে হয় আমি একক এই পাশে বসাবো এর নিচে নিচে শুধুমাত্রই মাত্রা বসাবো দেখো তা m দ্বারা কি বুঝাইছে ভর আর ভরের মাত্রা কি ক্যাপিটাল M এ দ্বারা কি বুঝাইছে ত্বরণ ত্বরণের মাত্রা কি তুমি জানো সাপোজ তুমি ত্বরণের মাত্রা জানো না তাই না তাহলে তুমি কি ত্বরণের একক জানো হ্যাঁ তুমি ত্বরণের একক জানো কি মিটার সেকেন্ড ভার্স 2 একক না জানলেও সমস্যা নাই তাহলে এটা কি একক যেহেতু একক আমি তাই বাইরে লিখছি এখন তুমি খেয়াল করো এর m দ্বারা কি বুঝাইছে মিটার 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 কিসের একক ছিল দৈর্ঘ্য মিটার ছিল হলো দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের মাত্রা কি ক্যাপিটাল L s দ্বারা কি বুঝাইছে সেকেন্ড সেকেন্ড কার একক ছিল সময়ের সময়ের মাত্রা কি ক্যাপিটাল T তাহলে ক্যাপিটাল T ইনভার্স 2 তাহলে আমরা a এর মাত্রা পেয়ে গেলাম তাহলে a এর মাত্রা হচ্ছে LT ইনভার্স 2 তার মানে আমি পেলাম তাহলে বলের মাত্রা কিন্তু হয়ে গেছে MLT ইনভার্স 2 তাহলে আমাদের বলের মাত্রা কমপ্লিট তাহলে আমাকে একটু কমেন্টে বলো তো দেখি তোমরা বুঝতে পারছো কিনা এই যে আমাদের মাত্রার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা আচ্ছা মারিয়া আছে আমাদের সাথে মারিয়া ওয়ালাইকুম সালাম তারপরে নিধি বলতেছে ভাইয়া ঝাপসা দেখাচ্ছে এখন ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমরা বলের মাত্রা নির্ণয়টা বুঝছো কিনা আমরা আরো কিছু রাশির মাত্রা বের করব এগুলো তো তোমার কাছে নোট করা আছে না হলে একটা স্ক্রিনশট দিয়ে নাও এটা তোমার লাগবে যে এই 6 ধরনের প্রশ্ন করলে 10 নম্বর কমন পাবো নিশ্চিত দেখো আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করতে চাই মহাকর্ষীয় ধ্রুবক দেখো ভাইয়া এই মহাকর্ষীয় ধ্রুবক যে চিন্তা করতেছি এই মহাকর্ষীয় ধ্রুবক কি দিয়ে প্রকাশ করা হয় বড় হাতের জি দিয়ে প্রকাশ করা হয় তা তোমার দরকার কি বড় হাতের জি আছে এমন যে কোনো একটা সমীকরণ বড় হাতের জি আছে এমন যে কোনো একটা সমীকরণ কোথায় আছে দেখো বড় হাতের জি আছে এমন একটা সমীকরণ g gm ডিভাইডেড বাই r স্কয়ার এটা হতে পারে অথবা f g m1 m2 বাই d স্কয়ার হতে পারে আমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করব দুইটা যেটা নিয়ে কাজ করে একই आंसर আসবে তাহলে দেখো আমার দরকার কোনটা g তাহলে g সমান কি হবে g r স্কয়ার ডিভাইডেড বাই m তার মানে আমরা g ইকুয়াল টু পেলাম g r স্কয়ার ডিভাইডেড বাই m তাহলে বাচ্চারা আমি নিচে শুধুমাত্র কি বসাবো মাত্রা এখানে শুধুই মাত্রা একক যদি বসাতে হয় আমি দূরে দাগ দিয়ে বসাবো তো খেয়াল করো এখানে জি দ্বারা কি বুঝাইছে ত্বরণ ত্বরণের মাত্রা কি আমরা জানি না জানলে আমরা বের করব তাহলে জি যেহেতু ত্বরণের মাত্রা আমরা একটু আগে বের করছি LT ইনভার্স 2 তাহলে আমরা একবারে জি একটা বসাই দেই LT ইনভার্স 2 আর দ্বারা কি বুঝাইছে ব্যাসার্ধ আমি ক্লাসের শুরুতে বলছিলাম দৈর্ঘ্য ব্যাসার্ধ তারপর দূরত্ব সরণ মানে দৈর্ঘ্যের মতো যা যা আছে সব এক জিনিস তাহলে বাচ্চারা যে আর দ্বারা বুঝাইছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের মাত্রা কি ক্যাপিটাল L তাহলে ইনটু এখানে r এর মাত্রা হলো ক্যাপিটাল L তার উপরে স্কয়ার তাই আমি দিলাম স্কয়ার আর m দ্বারা কি বুঝাইছে ভর ভরের মাত্রা কি ক্যাপিটাল M তাহলে এটা হলো ক্যাপিটাল M তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি L আর L স্কয়ার গুণ করলে কি হবে L কিউব T ইনভার্স 2 M টা উপরে গেলে কি হবে M ইনভার্স 1 দিস ইজ आंसर শেষ একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা
ও আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, এই তোমরা একটু ওয়েট করো, আমি রিপিট করব, টেনশন নিও না, আমি রিপিট করব, অবশ্যই রিপিট করব। 1 মিনিট। এখন কি ক্লিয়ার? না, শেখ কাজীর ভিডিও করে আপলোড করা যাবে না, কারণ তোমাকে ক্লাসে থাকতে হবে। এখন কি ক্লিয়ার কিনা বলো, আমি রিপিট করবো আবার, সমস্যা নেই। তো জারিফ তাহমিদ বলছে বুঝতে পারছে। তোমরা বাকিরা একটু বলো তো এখন ভিডিওটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা একটু রিপিট করে দেখো। এখানে জি এর মাত্রা কি দেখ, এল, মানে জি হলো ত্বরণ, ত্বরণের মাত্রা একটু আগে আমরা বের করছি এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। আর দ্বারা কি বুঝাইছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কার মতো? আমরা আগেই আলোচনা করছিলাম যে দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দূরত্ব, সরণ, এগুলো একই কথা। তাহলে ব্যাসার্ধ মানে হলো দূরত্ব, দূরত্বের মাত্রা কি হবে? ক্যাপিটাল এল। তাহলে আর এর মাত্রা হলো ক্যাপিটাল এল। এখানে যেহেতু স্কয়ার আছে তাই আমি দেব স্কয়ার। এখানে এম দ্বারা বোঝাইছে ভর, আর ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে কি দাঁড়াচ্ছে? এল আর এল স্কয়ার গুণ করলে এল কিউব, টি ইনভার্স 2, আর এম নিচে আছে, উপরে চলে গেলে কি হয়? এম ইনভার্স 1 হয়। দিস ইজ আনসার। তো তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি যদি এই সমীকরণ দিয়ে করি তাহলে কি সেম আনসার আসবে? ভাই ফিনিশ है, তাহলে কি সেম আনসার আইবো না ভিন্ন আনসার আইবো? সেম উত্তরই আসবে, তাই না? এখন তুমি বাংলাদেশে ধরো তোমার নাম সলিমউদ্দিন, আমেরিকায় গেলে কি তুমি মিস্টার সলিম হয়ে যাবা? তুমি তো সেখানে সলিমউদ্দিন থাকবা। তো বাচ্চা দেখো, তাহলে এখানে জি সমান আমি কি বলতে পারবো? এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে আমরা বলের মাত্রা দেখো একটু আগে বের করছিলাম, mlt ইনভার্স 2, mlt ইনভার্স 2, d দ্বারা হলো দূরত্ব, দূরত্ব কিসের ন্যায়? দৈর্ঘ্যের ন্যায়। তাহলে সেটা কি হবে? l স্কয়ার। আর m দ্বারা কি বোঝায়? ভর। ভরের মাত্রা ক্যাপিটাল M, m2 দ্বারাও বোঝায় ভর, ভরের মাত্রাও ক্যাপিটাল M। তাহলে ক্যালকুলেশন করলে দেখো l আর l স্কয়ার গুণ করলে l কিউব, t ইনভার্স 2, একটা m কাটা, আর এই m টা যেহেতু নিচে আছে উপরে চলে গেলে কি হবে? m ইনভার্স 1। দেখো এখানেও আমরা যা পেয়েছিলাম পেয়েছি, এখানেও তাই। তাহলে দুই ক্ষেত্রে একই জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার, গুড, ধন্যবাদ। এবার তাহলে আমরা, তুমি কিন্তু এখন যে কোনো রাশির মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারো। একটা জিনিস লেখো, খুবই ইম্পর্টেন্ট, দেখো মাত্রা একক নির্ণয়ে এটা আমরা কার মাত্রা বের করছিলাম? জি এর মাত্রা। এটা ছিল জি এর মাত্রা। হ্যাঁ, আমরা এবার একটা লাইন লেখো, মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। মাত্রা ও একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। ভূমিকা নেই। তাহলে ধরো তুমি সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা বের করতে চাও, সান্দ্রতা গুণাঙ্ক। তো খেয়াল করো, সান্দ্রতা গুণাঙ্ক আছে এমন যে কোনো একটা সমীকরণ তোমাকে বিবেচনা করতে হবে। তো সান্দ্রতা গুণাঙ্ক আছে এমন যে কোনো একটা সমীকরণ কি? তো সান্দ্রতা গুণাঙ্ক আছে এমন যে কোনো একটা সমীকরণ হচ্ছে F = 6 পাই r ইটা v। তো সান্দ্রতা গুণাঙ্ক কোনটা? ইটা। তো সান্দ্রতা গুণাঙ্ক যদি ইটা হয় তবে এই অঙ্কটা করার আগে, কাজটা করার আগে তুমি একটা কাজ করবে, যেহেতু এটা মাত্রা নির্ণয় করতেছি তাহলে এখানে ধ্রুবক কোনটা? খেয়াল করো, মাত্রা যেহেতু নির্ণয় করতেছি তাহলে আমাদের এখানে তো 6 পাই হলো ধ্রুবক, তার মানে 6 পাই এর কোনো ভূমিকা নাই। তাহলে আমি কি করতে পারি? 6 পাইটা মিশাই দিতে পারি, তার মানে 6 পাই নিয়ে আমি কোনো কাজ করব না।
কারণ মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। তাহলে এখন আমি কার মাত্রা বের করব? ইটার মাত্রা বের করব। তাহলে ইটা সমান হচ্ছে f ডিভাইডেড বাই rv। তাহলে দেখো ভাইয়া, f বলের মাত্রা আমরা একটু আগে বের করছি m l t ইনভার্স 2, আর r হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কার মতো? দৈর্ঘ্যের মতো। খেয়াল করো, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল L, আর v দ্বারা কি বোঝায়? বেগ। তাহলে এখানে তো আমি মাত্রা লিখতেছি, বেগের মাত্রা সাপোজ আমি জানি না, কিন্তু বেগের তো একক জানি। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখানে m দ্বারা কি বোঝানো হয়েছে? মিটার। মিটার মিটার কার একক? দৈর্ঘ্যের একক। আর দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল L। সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড দ্বারা কাকে বোঝানো হয়েছে? সময়। সময়ের মাত্রা কি? ক্যাপিটাল T। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল T ইনভার্স 1। তাহলে আমি এখানে বসাই L ক্যাপিটাল T ইনভার্স 1। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো ভাইয়া, L M আছে, একটা L একটা L কাটা, এই L টা উপরে চলে গেলে হবে L ইনভার্স 1। দেখো উপরে হলো T - 2 আর নিচে হলো -1। তাহলে -1 যখন উপরে চলে যাবে তখন হবে +1। তাহলে -2 + 1 কত হবে? -1। তাহলে M L T ইনভার্স 1 হবে। তার মানে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হলো M L ইনভার্স 1 T ইনভার্স 1। আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাও, এখন তোমরা যে কোনো রাশির, বাংলাদেশে যত রাশি আছে, ফিজিক্সে যত রাশি আছে, সবগুলা রাশির মাত্রা তোমরা নির্ণয় করতে পারবা কিনা একটু আমাকে একটু কমেন্টে জানাও। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা যে কোনো রাশির মাত্রা বের করতে পারবা কিনা। আমি অবাক হয়ে যাই, এই মেডিকেল কোচিং এ যারা ক্লাস নেয় ম্যাক্সিমাম টিচার বলে যে তোমরা মাত্রা কোপায়া মুখস্থ করবা। মনে হয় মাস্টারগুলোরে ধরে যদি এরকম করে ধাম করে গলাটা চাপতে পারতাম। হ্যাঁ, মাত্রা কি মুখস্থ করার জিনিস? আর মুখস্থ করলে সেই মাত্রা কি মনে থাকবে? শোনো, তোমরা যারা মেডিকেল কোচিং করবে ভবিষ্যতে, যদি কোনো ভাইয়া বলেন মাত্রা মুখস্থ করতে হয়, গিয়া গলাটা চাপটা ধরবা। আমার তাদেরকে দেখতে ইচ্ছা হয় না। ভাই কেন তুমি ওগুলোকে মুখস্থ করাচ্ছ? এগুলো তো মুখস্থ করার জিনিস না। সমীকরণ জানা থাকলে তুমি সেগুলো এমনি বের করতে পারবা, আর এটা কখনোই তুমি ভুলে যাবা না। আচ্ছা দেখি, তোমরা আমাকে একটু জানাও যে আমরা যে কোনো রাশির মাত্রা বের করতে পারবো কিনা। একটু পরে আমি যে কোনো রাশির একক বের করতে পারবো। আর প্রতিবার মাত্রা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট একটা প্রশ্ন তো থাকেই, দুইটাও থাকতে পারে। কেমন? একটা তো থাকবেই, দুইটাও থাকতে পারে। তার মানে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 নম্বর বা 1 নম্বর কিন্তু পেয়ে গেলাম। সংজ্ঞা থেকে একটা প্রশ্ন হয়, সেখানে আমরা 1 নম্বর পেয়ে গেছি। তাহলে এবার আমরা একক বের করা শিখব। তো দেখি কে কে আমার উত্তর করছে। সাকিব ইসলাম বলছে পারবো, জারিদ তাহমিদও বলছে পারবো, ফারুক মির্জা বলছে পারবো। আচ্ছা, ফেরদৌস উকিল 100% শিওর। তবে এখন থেকে এই কাজটা অ্যাটলিস্ট করিও, যদি কোনো ভাইয়া কোনো স্যার বলে মাত্রা মুখস্থ করতে হয়, অ্যাটলিস্ট প্রতিবাদ করিও যে ভাইয়া বা স্যার এটা মুখস্থ করার বিষয় না, এগুলো ফিল করার বিষয়। সমীকরণ জানা থাকলে পারা যায়। এবার আমরা একক বের করবো, দেখো যে কোনো রাশির একক এবং যে কোনো একক আমরা বের করতে পারবো। তাহলে খেলা শুরু হবে। প্রথমে আমরা, এর আগে আমি কি বলছিলাম যে একটা রাশির চরিত্র ফিক্সড কোনটা? মাত্রা ফিক্সড। মাত্রা হলো তার চরিত্র, এটা ফিক্সড। কিন্তু একক বিভিন্ন অবস্থায় বিভিন্ন, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন। তার মানে সুনির্দিষ্ট পরিচয় কোনটা? একক, কারণ এটা সবসময় একই রকম। কিন্তু সুনির্দিষ্ট পরিচয় হলো মাত্রা, কারণ সবসময় একই রকম। কিন্তু একক সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এবার সেই জিনিসটাই দেখব। আমরা প্রথমে বলের একক বের করব। দেখো আমরা বলের মাত্রা বের করছিলাম এইটা, তাহলে এখান থেকে আমরা প্রথম এককটা বের করব মাত্রা থেকে। বলো প্রথম একক কোথা থেকে বের করব? মাত্রা থেকে। এখানে বড় হাতের m কার মাত্রা ছিল? ভরের। বড় হাতের m ছিল ভরের মাত্রা।
আর ভরের একক কি কেজি। বড় হাতের এল ছিল কার মাত্রা দৈর্ঘ্যের মাত্রা আর দৈর্ঘ্যের একক কি মিটার। বড় হাতের টি ছিল কার মাত্রা সময়ের মাত্রা আর সময়ের একক কি সেকেন্ড। তার মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা আমরা কোন একক বের করলাম অবশ্যই এসআই একক বুঝিও। এবার আমি একটু অন্যভাবে বের করতে চাচ্ছি খেয়াল করো। আমরা সবাই কি জানি W F S। F সমান কি W ডিভাইডেড বাই S। আমরা জানি কাজের একক কি জুল। সময়ের একক এটা কি S দ্বারা কি বোঝাইছে সরণ। সরণের একক কি মিটার। তাহলে বলের একক কি আসলো জুল পার মিটার। এটাও কোন একক ব্যবহার করলাম এসআই একক। দেখো তার মানে আমাদের সমীকরণ চেঞ্জ হয়ে গেলে কিন্তু একক চেঞ্জ হয়ে যাচ্ছে। সমীকরণ চেঞ্জ হলে একক চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটাও যেহেতু এসআই একক এটাও যেহেতু এসআই একক তাহলে আমরা বলতে পারি যে দুইটাই সমান। এটাও এসআই এটাও এসআই তার মানে এটাও যা এটাও তা। তার মানে 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 সমান যা 1 জুল পার মিটার সমানও তা। আর বলের একটা বহুল প্রচলিত একক আছে নিউটন। তাহলে 1 নিউটন এটাও কোন একক এসআই একক। তাহলে আমরা যে এখানে তিনটা একক বের করলাম তিনটাই হচ্ছে এসআই একক। তার মানে এই তিনটা এককের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে এটাও যা এটাও তা এটাও তা। তো আমরা এখন এসআই একক বের করছি। এবার আমরা কি বের করব এবার আমরা সিজিএস একক বের করব। তাহলে এসআই থেকে যাব আমরা হলো সিজিএস এককে। তাহলে দেখো কেজি দেখো কিলোগ্রামের সিজিএস একক হলো গ্রাম। তাহলে এটা হলো গ্রাম। মিটারের সিজিএস একক হলো সেন্টিমিটার। সেকেন্ড সব এককের সমান ইকুয়াল টু জুলের সিজিএস একক মনে রাখবা জুলের সিজিএস একক হলো আর ই আর জি এটা একটু মনে রাখবা। জুলের সিজিএস একক আর জুলের সিজিএস একক আর মিটারের সিজিএস একক সেন্টিমিটার ইনভার্স 1 আর নিউটনের সিজিএস একক ডাইন। তার মানে বলের সিজিএস একক ডাইন তার মানে ডাইন। তাহলে এগুলো সব এক জিনিস। তার মানে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 যা 1 আর মিটার সেন্টিমিটার ইনভার্স 1 তা 1 ডাইনতা। তাহলে আমরা এটা সিজিএস পেলাম। অনুরূপভাবে আমরা যদি চাই এখন এফপিএস একক বের করতে পারি। এফপিএস একক এফপিএস। তাহলে দেখো গ্রাম এই জায়গায় গ্রামের সিজিএস একক এফপিএস একক হলো পাউন্ড। তার মানে এটা হবে পাউন্ড। সেন্টিমিটারের এফপিএস একক হলো ফিট ফিট সেকেন্ড ইনভার্স 2। তোমরা বাকিগুলো বের করে নিও। এবার আমরা জি এর একক বের করতে চাই। জি জি সমান বের করতে চাই জি। তাহলে জি এর মাত্রা তাহলে জি এর মাত্রা ছিল হচ্ছে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে আমরা প্রথম এককটা বের করছিলাম কোথা থেকে মাত্রা থেকে। তাহলে এখন আমরা মাত্রা থেকে একটা একক বের করব। তাহলে এল কার মাত্রা ছিল দৈর্ঘ্যের আর দৈর্ঘ্যের একক কি মিটার। তাহলে এটা কি হবে মিটার কিউব। এম কার মাত্রা ছিল ভরের। তাহলে ভরের একক কি কেজি। তাহলে কেজি ইনভার্স 1 টি কার মাত্রা ছিল সময়ের। সময়ের একক কি সেকেন্ড। তাহলে সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা পাইলাম জি এর একটা একক হলো মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এটা কোন একক এসআই একক। এবার আমরা নতুন আরেকটা এসআই একক বের করব। দেখো জি সমান আমাদের ছিল একটু আগে আমরা দেখাইছি এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে দেখো ভাইয়া এখানে দেখাই বলের একক কি নিউটন। দ্রুতের একক কি মিটার স্কয়ার। ভরের একক কি কেজি। এই ভরের একক কি কেজি। তাহলে কি দাঁড়ালো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটাও কোন একক এসআই একক।
আর তুমি যতগুলা এভাবে এসআই একক বের করবা সবই কি হবে সমান হবে যত এসআই একক বের করবা সবই সমান হবে খেয়াল করো তাহলে আমরা বলতে পারবো যে 1 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 যা 1 মিটার কিউব আরেকটা কি পাইছি মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2 তাই এভাবে আরো জি এর অনেক একক বের করা সম্ভব আমরা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা বের করছিলাম m l ইনভার্স 1 t ইনভার্স 1 m l ইনভার্স 1 t ইনভার্স 1 দেখিও তো m দেখো m টা কার মাত্রা ছিল দৈর্ঘ্যের তার দৈর্ঘ্যের একক কি সরি ভরের m টা হলো ভরের মাত্রা তো ভরের একক কি কেজি l টা কার মাত্রা ছিল দৈর্ঘ্যের তার দৈর্ঘ্যের একক কি মিটার ইনভার্স 1 t টা কার মাত্রা ছিল সময়ের একক কি সেকেন্ড তাহলে সেকেন্ড ইনভার্স 1 তার মানে এটা এর আমরা একক একটা পাইলাম কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 আমরা আরেকটা একক বের করতে চাই একটু আগে আমি সমীকরণে বের করছিলাম f এইটা ইকুয়াল টু f বাই rv কারণ এখানে একটা 6 পাই ছিল মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই তাহলে এই কারণে আমাদের 6 পাই দিয়ে নিই আমরা এখানে তো দেখো এখন আমরা কি একক পাই বলের একক কি নিউটন ব্যাসার্ধের একক কি মিটার বেগের একক কি মিটার পার সেকেন্ড তার মানে এখানে কি দাঁড়াবে দেখো নিউটন সেকেন্ড ইনভার্স 1 উপরে গেলে কি হবে সেকেন্ড মিটার স্কয়ার উপরে গেলে কি হবে মিটার ইনভার্স 2 তাহলে আমরা দেখলাম দুইটা এসআই একক বের করলাম একটা হচ্ছে কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 ইকুয়াল টু নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 তাহলে এই যে দুইটাই আমাদের কোন একক এসআই একক তাহলে এইটা আর এটা হবে সমান আমাকে একটু কমেন্টে করে জানাও যে একক নির্ণয়টা তোমরা সবাই বুঝতে পারছো কিনা ও এই জায়গায় মোহাম্মদ আল জাকারিয়া বলছে ডাইনের এফপিএস একক কি ডাইনের এফপিএস একক হলো পাউন্ডাল মনে রাখবা ডাইনের এফপিএস একক হচ্ছে পাউন্ডাল তো আমাকে একটু জানাও যতগুলো পড়লাম এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা তোমাদেরকে একটা কথা বলে রাখি খুব ইম্পর্টেন্ট আমাদের 10টায় কিন্তু কোপাকুপি ক্লাস আছে দ্বিপদী বিস্তৃতির প্রত্যেকটা অঙ্ক ভাই চোখের ইশারায় করে দিবি প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে উত্তর বলবি কোনো সূত্র জানা লাগবে না উইদাউট এনি সূত্র দ্বিপদী বিস্তৃতি তামা খেলা হবে 10টায় এই জায়গায় আরেকটা কথা বলি এই জায়গায় আমরা যে জিনিসটা দেখি মেডিকেল কোচিং গুলাতে কি করানো হয় এই ফিজিক্স মুখস্থ করানো হয় ফিজিক্স দাগাইতে অস্থির করে ফেলানো হয় আসলে এত কিছু দরকার নাই বুঝে পড়লে 6টা টপিক পড়লে 10 নম্বর পাওয়া যায় আর এই কারণে আর আমি তো বললাম ফুল ফিজিক্সের 10% সিলেবাস কভার করলে মেডিকেলে 20 পাওয়া যায় ভাই মেডিকেলের ফিজিক্স প্রশ্ন খুবই সহজ হয় ইউ কান্ট ইমাজিন যে কি পরিমাণ সহজ হয় আলোর বেগ কত এটা 3টা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে ভাই আর আলোর বেগ কত তুই কি জানি বলে ক্লাস 6 থেকে পারছ আর এখন তো নার্সারি লেভেলেও পারে আলোর বেগ কত তারপরে মাত্রা আসে একক আসে তারপরে আমি যদি বলি ছোট অঙ্ক আসে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা কত হবে এটা যেটা তোর এইচএসসি এর এমসিকিউ তে আসার যোগ্য না ওইটা মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ তে আসে এত লেম প্রশ্ন ফিজিক্স আমি জানি না বাকিগুলোও লেম হয় কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না কিসের জন্য ব্যবসা টিকায় রাখার জন্য মেডিকেল কোচিং এই জায়গায় আমি যদি বলি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য তাছাড়া মেডিকেলের যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন হয় এটা ইজি এটা নিয়ে কোনো হেডেক নেওয়ার দরকার নাই তুমি নরমাল প্রিপারেশন নাও ভালো কিছু করবা দেখো এবার আমরা এককটা বুঝলাম আমরা এবার সমীকরণ নিয়ে কথা বলবো অঙ্ক এবার
আমাদের 3 নম্বর যে পয়েন্ট ছিল সমীকরণ থেকে অঙ্ক। আচ্ছা কত বাজে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি টাইমটা দেখতে পারতেছি না। ও দেখতেছি 10টা বাজে। আচ্ছা আমাদের যেহেতু 10টা আরেকটা ক্লাস আছে, 10টায় আমরা এর পরের ক্লাসটা আমরা অন্য কোনো এক সময় করব। আর তোমাদেরকে ছোট্ট একটা তথ্য দেই, আমি মেডিকেল পদার্থবিজ্ঞানের ছোট্ট একটা কোর্স শুরু করছি। তোমরা যদি চাও মেডিকেল ফিজিক্সের এই কোর্সটা তোমরা করতে পারো। এই মেডিকেল ফিজিক্সের কোর্সটা মাত্র 1000 টাকায় আমি অনলাইনে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পুরো ফিজিক্স সিলেবাসটা কমপ্লিট করে দেব। তোমাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে তোমরা সেই কোর্সটা করতে পারো। আর এখন তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, একটু পরে আইকন প্লাস পেজে দ্বিপদী বিস্তৃতির কোপাকুপি ক্লাসে এখনই শুরু হবে।